বসে থাকে নাকি? তা থাকবে কেন, ওর শুধু অদ্ভুত অদ্ভুত খেলা। অদ্ভুত খেলা কিরকম? মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, ফুল পাখিদের সঙ্গে কথা বলে, আবার মাঝে মাঝে এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকে, এমনকি দিনের বেলাতেও। কি দেখছে জিজ্ঞেস করলে বলে তারা দেখছে। ও মা, সে কি রে, এতটুকু ছেলে, আচ্ছা ওর কি মাথার ব্যামো আছে নাকি? ভাইয়ের মাথায় কোনো ব্যামো নেই। তা যদি থাকতো তাহলে যখন ও ঘরে থাকে, পুজো পুজো খেলে, গান গায়, এসব করতো কি করে? জানো মামা, ভাইয়ের গানের গলাটা যে কি মিষ্টি, তা তুমি না শুনলে বুঝতেই পারবে না। ওর গানের গলা তো মিষ্টি হবেই। ওর বাবা অত সুন্দর গান গায়, ওর গলা মিষ্টি হবে না? কিন্তু কতটা মিষ্টি সেটা না শুনলে বুঝতে পারছি না। তুমি শুনবে ভাইয়ের গান? হ্যাঁ, দাঁড়াও, ভাইকে ডাকি। ভাই, এ ভাই। কালি, ভাইকে ডাকছিস কেন? সবে ঘুমিয়েছে, এখন ডাকিস না বামাকে। আমি তো ঘুমাইনি। ওরে দুষ্টু ছেলে, এতক্ষণ তুমি না ঘুমিয়ে ঘুমিয়ে থাকার ভান করছিলে? কি করব, আমার যে ঘুম আসছিল না। ওমা, ঘুম আসছিল না কি রে? এত রাত হয়ে গেছে, অন্যদিন তো এই সময় ঘুমিয়ে কাদা হয়ে থাকিস বাবা। মামা এসছে না, মামার সঙ্গে গপ্প করবো। কিরে মামা, তুই নাকি খুব ভালো গান গাস? হ্যাঁ, আমি তো বাবার কাছেই গান শিখি। তা আমাকে একটা গান শোনাবি নাকি? হ্যাঁ, কেন শোনাবো না? শোনা। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। আজ অর্ধেকটা শোনালাম, আর বাকি অর্ধেকটা যখন তোমার ঘরে বেড়াতে যাব তখন মামিকে শোনাবো। এখন চল বাবা, শুতে যাবি, চল। তুই তুই এখন শুতে যা, বাকি গানটা তুই যখন তোর মামিকে শোনাবি তখন আমি শুনে নেওয়ার চেষ্টা করব। কালি, বামাকে ঘুম পাড়িয়ে দে তো। চল। মামা, তুমি আমাকে তোমার ঘরে নিয়ে যাবে? তুই যাবি? হ্যাঁ, আমার সব বন্ধুরা মামার ঘরে যায়, কিন্তু আমি কোনোদিন যাইনি। তুমি নিয়ে যাবে আমায়? হ্যাঁ, তুই গেলেই আমি নিয়ে যাব। কিন্তু ওখানে মাকে ছাড়া থাকতে পারবি তো? রাতের বেলা আবার মার জন্য কান্নাকাটি করবি না তো? কাঁদতে যাব কেন? ওখানে মা না থাকলেও আমার মামি তো আছে, আমি মামির কাছে ঘুমাবো। না রে হেম, ওকে নিয়ে যাস না। এখন বলছে কান্নাকাটি করবে না, শেষে ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করে দেবে। এর আগে কোনোদিন আমাকে ছেড়ে থেকেছে নাকি? যাক না। তুই থাকতে পারবি ওখানে, কিন্তু আমি, মা, কেউ থাকবো না। তাছাড়া কাত্তায়নী ওকে সামলাতেই পারবে না। কাত্তায়নীর বাচ্চা সামলানোর অভ্যেস নেই ঠিকই, কিন্তু বামার কোনো অযত্ন হতেও দেবে না। বামা তো আমাদের ভাগ্নে। আমি তা বলতে চাইনি হেম, আমাকে ভুল বুঝিস না। যদি তোর মনে কোনো দুঃখ দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দে। এ কি বলছিস দিদি? তুই তুই আমাকে কি দুঃখ দিবি?
ভগবানই আমাদের মেরেছে, নইলে আমি মামির কাছে যাব, কোনো দুষ্টু করব না। ও মা, যাবো? যাবার কথা আমি কি বলতে পারি বাবা? আগে তোর বাবাকে জিজ্ঞাসা করি। তোর বাবা যদি মত দেন আমি আপত্তি করব না। ঠিক তো? বেশ, বাবাকে আমি রাজি করাবো। কলকাতার একজন আমাকে অনুরোধ করেছিল যে ওই ঘরের মানুষজন কেমন আছে খোঁজ নিয়ে আসতে। আপনি খোঁজ নিয়ে এলেন? শুধু খোঁজ নিয়ে নয়, তাদের একজনকে চিকিৎসাও করে এলাম। কি অসুখ করেছে তার? না, তেমন কিছু নয়, ওষুধ দিয়ে এসেছি, ভালো হয়ে যাবে। তবে জমিদার বাবুর ওখানে সর্বানন্দ চট্টোপাধ্যায় নামে একজনের সঙ্গে আমার পরিচয় হলো। তার একটি ছেলে আছে, বাচ্চা ছেলে, নাম বামা। তবে সে আর 5টা সাধারণ ছেলের মতো নয়। কি ভাবছিস তুই? হ্যাঁ, না কিছু ভাবছি না তো। মাঝে মাঝে মেয়েটা যে কোথায় হারিয়ে যায় কে জানে। যাই হোক, আচ্ছা কবিরাজ মশাই, আপনার হঠাৎ এরকম মনে হলো কেন যে বাচ্চাটা সাধারণ নয়? কারণ আছে। আসলে আমার একটা শিকড়ের দরকার ছিল, যেটা পাওয়া বর্তমান যুগে প্রায় দুঃসাধ্য বলা যায়। আর ওটাই ছিল জমিদার বাবুর প্রধান ওষুধ। দেখো তো, এই সেই শিকড় কি? এই শিকড় তুমি পেলে কোত্থেকে? ওইখানে গাছের মাটি খুঁড়ছিলাম জল দেবো বলে, মাটির তলা এটা ছিল। কিন্তু তুমি তো শিকড়ের নামই জানো না, তাহলে বুঝলে কি করে এই সেই শিকড়? ও মানুষ না, দেবতা আছে। যদি বামাকে একবার দেখতে পেতাম। আমারও খুব দেখতে ইচ্ছে করছে। জানকি মা, বল, কবিরাজ মশাইকে এগিয়ে দাও। হ্যাঁ, আর এটা কবিরাজ মশাইকে দিয়ে দাও। দিদি, আমি কবিরাজ মশাইকে এগিয়ে দিচ্ছি। দাও, ওটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। দাও, দাও না। কবিরাজ মশাই আসুন। আচ্ছা, আপনি বললেন কারো অসুখ করেছে, সে কে? যার ঘরে তুমি আমাকে পাঠিয়েছিলে, চক্রবর্তী মশাই। তুমি কোনো চিন্তা করো না মা, আমি পাচন দিয়ে এসেছি। আপনি পাচন দিয়ে এসেছেন? আচ্ছা, আপনি তো আর কারো কথা বললেন না। তুমি নিশ্চয়ই ওনার স্ত্রীর কথা জিজ্ঞাসা করছো। দেখে ভালো মনে হলো না মা। কেন? কি হয়েছে তার? শারীরিক দিক থেকে ওনারা কুশলেই আছেন, মানসিক ভাবে ওনারা দুজনেই খুব ভেঙে পড়েছেন। তবে একটা কথা মা, তোমার নাম বলাতে ওনারা কিন্তু কেউ তোমায় চিনতে পারলেন না। আশ্চর্য। ওনারা বোধহয় সত্যিই আমাকে চেনেন না। তাহলে এই মতো অবস্থায় কি করণীয় বলে আপনার মনে হয়?
রাজাবাবু, আমার মনে হয় এখানে বসে কোনো সিদ্ধান্ত না নিয়ে ওখানে পৌঁছে সরেজমিনে সব দেখে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সেরকম প্রয়োজন হলে সরকার মশাই আর নায়ক মশাই কি মুখোমুখি বসিয়ে দেওয়া যেতে পারে সমস্যার সমাধানের জন্যে। বেশ, তাহলে আপনি তারাপুরে চলে যান। সেখানে গেলে আর একটা বিশেষ কাজের অগ্রগতি নিজের চোখে দেখে আসতে পারবেন। আগে আপনার অনুমতি পেলে আমি কয়েকদিনের মধ্যেই তারাপুর রওনা হতে পারি। হ্যাঁ, সেটাই যান। আমার বিশ্বাস আপনি ওখানে গেলে সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে। আর তাতেও যদি না হয় তখন আমি হস্তক্ষেপ করব। এবার তাহলে মৈত্রমশাই এলে তাকে জানাবো যাতে ফুলের জন্যে আরো বেশি করে পয়সা পাঠান। কি মানুষ মশাই আপনি! মৈত্র মশাইকে বলার কি আছে? আমাকে এখানে রাখা হচ্ছে কি জন্য? এখানে আপনাদের সাহায্য করার জন্য, তাই তো? আমার হাত দুটো তো সারাক্ষণ নিষ্পিস করে। কি করে আপনাদের সাহায্য করতে পারি? আজ এখানে আমি ফুলের পাহাড় করে দেবো। না 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 না, অত কিছু করতে হবে না। আপনি আরো সামান্য কিছু ফুল পাঠিয়ে দিন। পাঠিয়ে দিন মানে? মায়ের পুজোর ফুল আমি নিজে হাতে করে নিয়ে আসবো? যামিনী, তুই কখন এলি? আমি যামিনী নই। আপনি? আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দেবেন। আসলে আমাদের গায়ের একজন ঠিক আপনার মতো দেখতে। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আসি। না না, আমি বলছি যেটা হবে না, তুমি শুনে রেখো। মায়ের মন্দির দেখো দেখো দেখো, এই নষ্ট মেয়ে মানুষটা না, তাহলে আর বলছি কি? এই রে, কোথায় একটা নষ্ট মেয়ে মানুষ হয়ে তোমার সাহস তো কম না যে মায়ের মন্দিরে পা রাখো? কি হয়েছে কি? ওকে আপনারা অমন করছেন কেন? কেন করছি দেখুন তো, ওকে চিনতে পারছেন কিনা? তুমি এখানে? তাই তো বলছি, লজ্জা করে না? হ্যাঁ, নোংরা মেয়ে মানুষ কোথাকার মায়ের মন্দিরটাকে অপবিত্র করতে আছো? কি হলো? বেরোবো। এরা তোমার এখানে থাকা পছন্দ করছেন না। তুমি বরং চলে যাও। শোনো, আমি তোমায় ক্ষমা করেছি। তোমার উপর আমার কোনো রাগ নেই। শোন বাবা, মামা বাড়ির লক্ষ্মী হয়ে থাকবি, একা একা খালবিলের ধারে ঘুরবি না। মামা মামির কথা শুনে চলবি, কেমন? আচ্ছা। আরে বাবা, আপনারা এত ভাবছেন কেন? আমি তো আছি। আর তাছাড়া কাত্যায়নী বাচ্চা বড় ভালোবাসে, ও সব সময় বাবাকে আগলে আগলে রাখবে। সে আমি জানি, বাবার কোনো অসুবিধে হবে না। এতে আমার কয়েকটা জামা কাপড় আছে,
কয়েকটা মুড়ির মোয়া দিয়ে দিলাম, পথে খেয়ে নিস। আসি মা। সাবধানে থাকিস বাবা। তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো। চল। না, আমি যাব না। কি হলো? সে কি রে, কি হলো তোর? যাবি না কেন? দেখছো না আমি চলে যাচ্ছি বলে মা কাঁদছে। মায়ের চোখের জল দেখে আমি কি যেতে পারি? মা কষ্ট পাক। এমন কোনো কাজ আমি করব না। না রে বাবা, এই দেখ আমি আর কাঁদছি না, আর চোখের জল ফেলবো না। তুই যা, কদিন মামার ঘরে গিয়ে বেরিয়ে আয়। যা বাবা। তাড়াতাড়ি ফিরিস ভাই। আচ্ছা, আসি মা, আসি। আসি। কাঁদিস না, আর কাঁদিস না। কেঁদে কি লাভ বল? আমরা যে পতিতা, সবার ঘেন্নার পাত্র। একটিবার, শুধু একটিবার আমি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তার পা দুটো ধরে ক্ষমা চাইতে গেছিলাম। মন্দিরের লোকেরা আমায় ঢুকতে দিল না। রাতের বেলা আমরা ভালো, আর দিনের বেলা হলেই আমরা অচ্ছুত হয়ে যাই। আমি আর ছাড়বো না, আমি আবার যাব, যে করেই হোক দুর্গাদাস বাবুর সাথে দেখা করে ক্ষমা চাইবই চাইব। এ আবার কে? মামা। মামা গো, দিদির ওখানে খুব জোরাজোরি করছিল এখানে আসার জন্য, তাই তো নিয়ে এলাম। তোর মা বাবা কিছু বলবে না? না গো, মাকে বলেই এসেছি। থাক থাক, তুমি যে এখানে এলে, তোমার মা বাবার জন্য তোমার মন কেমন করবে না? মন খারাপ কেন হবে? তুমিও তো আমার একটা, জানো, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করতো, কিন্তু তুমি তো আমাদের ওখানে কোনোদিন আসোইনি। সে আসেনি তো কি হয়েছে, এই তো তুই এখানে এলি, আর তোর মামির সঙ্গেও দেখা হয়ে গেল। থাক ওসব কথা, পরে হবে।
এখন হাত মুখ ধুয়ে কিছু খাবে, চলো। আমাকে তুমি খাইয়ে দেবে? আমি? হ্যাঁ, দেব। জানো, এরকম একটা দিন আমি অনেক দিন ধরে দেখতে চেয়েছিলাম। কেন? এতদিন কি তুমি অন্য দিন দেখছিলে? না, ইয়ে মানে আমি আসলে চাই আমি সব মেনে নিই, তাই তো? মামু, তুমি এত রেগে রেগে কথা বলছো কেন? আমি এসেছি তাই তুমি কি রেগে গেছো? না রে, তুই তোর মামার বাড়ি আসবি, তাতে তোর মামি রাগ করবে কেন? কয়েকদিন থাক, তাহলেই বুঝবি যে তোর মামির মতন মামি সারা দেশ ঘুরলে একটাও পাবি না। তুমি কি সত্যি তাই মনে করো? হ্যাঁ, অন্য কিছু মনে করবো কেন? আমাকে কিন্তু থেকে বুঝতে হবে না। আমি আমার মামিকে দেখেই বুঝেছিলাম যে আমার মামির মতো মামি আর কেউ নেই। তুমিও খুব ভালো। আমি এখানে অনেক দিন থাকবো। থাক বাবা, তুই অনেক দিন আমার কাছে থাক। আমি তোকে বুকে জড়িয়ে ধরে রাখবো। তুমি কাঁদছো কেন মামি? আমি আছি তো। আর তুমি বড় মাকে খুব মন দিয়ে রাখো। আমিও বড় মাকে বলবো যে আমার মামা মামিকে যেন খুব সুখে রাখে, খুব আনন্দে রাখে। আমি জানি এর কারণ। যবে থেকে অসুস্থ হয়েছি তবে থেকেই ওর এই অবস্থা। আসলে এখন আমি ছাড়া ওর এমন কেউ নেই যাকে ও ভরসা করতে পারে। তুমি কি ওর ওপর ভরসা করতে পারো? মানে লক্ষ্মীকে তুমি তো বিশ্বাস করো। তাকে বলেছিলে তার ঘরের খবর তুমি সব আনিয়ে দেবে, লেকিন সে নিজেই তার সব ঘরের খবর আনিয়ে নিয়েছে। আনিয়ে নিয়েছে মানে কবিরাজ মশাইকে দিয়ে সে তার ঘরের খবর সব আনিয়েছে। মানসিকভাবে ওনারা দুজনেই খুব ভেঙে পড়েছেন। এত বড় সাহস লক্ষ্মীর, পথে মরে পড়ে থাকতো। আমি বাঁচালাম, আর তার বদলে আমাকে বাধা দিও না জানকী মা। জীবনে অনেক ঠকেছে, আর ঠকবো না। তুই এখনো ঘুমোসনি? অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়। ঘুমানোর সময় গপ্প না শুনলে আমার যে ঘুম আসে না। ওরে দুষ্টু ছেলে, এই বলে আবার গপ্প শোনার তাল। তা ঘরেতে তোকে কে এত গপ্প শোনায় শুনি? বাবা, মা, দিদি সকলে শোনায়, কিন্তু তোমার মতো এত সুন্দর করে কেউ শোনাতে পারে না। তাহলে তুই আমার কাছে আরো কিছুদিন থাক, তোকে আরো অনেক গপ্প শোনাবো। বেশ তো, থাকবো। এখন একটা গপ্প শোনাও দেখি। তা কিসের গপ্প শুনবি? প্রহ্লাদ না হিরণ্যকশ্যপুর? না, আমি তারকা রাক্ষসীর গপ্প শুনবো। আচ্ছা, তোকে তারকা রাক্ষসীর গল্পই বলবো।
কিন্তু তার আগে কথা দে, কাল সকালে তুই আমাকে একটা গান শোনাবি। গান? আচ্ছা শোনাবো, এখন শুরু করো তো। তবে শোন, মুনি ঋষিদের মুখে তারকা রাক্ষসীর অত্যাচারের কথা শুনে রাম লক্ষ্মণ ভীষণ রেগে গেল। এমন সময় আকাশে শো শো ঝড়ের শব্দ শুরু হলো। সবাই সেই দিকে তাকালো, দেখলো তারকা রাক্ষসী উড়ে আসছে তাদের দিকে। সবাই যে যেদিকে পারলো ছুটে পালালো, কিন্তু রাম লক্ষ্মণ পালালো না। তাদের তো ভীষণ সাহস, তারা তীর ধনুক বাগিয়ে ধরলো। যেই তারকা রাক্ষসী কাছে এলো, অমনি বাণ মেরে তার মাথা কেটে ফেললো। আমার সঙ্গে বেইমানি করলি কেন? আমি? তুমি কি কি বলছো দিদি? আমি তো কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছিস না? না, আমাকে বিশ্বাস করতে পারলি না? একটু ধৈর্য ধরতে পারলি না? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি কি বলছো। বুঝতে পারছিস না নাকি বুঝেও না বোঝার ভান করছিস? কেন আমাকে সব কথা লুকিয়েছিলে? আমি তোকে বিশ্বাস করেছিলাম, এই তার ফল পেলাম। আমি কোনোদিন কোনো কথা তোমার কাছে লুকোইনি দিদি। আমার জীবনে যা যা ঘটেছে সব বলেছি তোমাকে, তুমি তো সব জানো। না জানি না, তুই কবরেজ মশাইকে তোর বাবা মার খোঁজ নিতে বলেছিস, সে কথা আমায় বলেছিলি? ও বাবা, কি সুন্দর পিঁপড়ে ডিম এনেছি কাল সকালে মাছ ধরতে। ঘুমিয়ে পড়েছে বুঝি? ঘুমবে না তো কি? অতটুকু ছেলে রাত জেগে বসে থাকবে তোমার ওই পিঁপড়ের ডিমের গপ্প শোনার জন্য? সে তো ঠিকই বলেছ। বলছি, তোমাকে দেখে না আমার থাকবে কেন? বলো বলো, আমি খুব ভালো করে জানি তুমি কি বলতে চাইছো। দুধের সাথে ঘোলে মেটাচ্ছি। আমার নিজের কোনো ছেলে হয়নি তো, তাই পরের ছেলেকে। না না, আমি সে কথা বলিনি। আমি খুব ভালো করেই জানি তুমি কি বলতে চাইছো। নিশ্চয়ই গত জন্মে কোনো পাপ করেছিলাম, তাহলে ঠাকুর এত বড় শাস্তি আমাকে কেন দিল? কত তো কবিরাজ বদ্যি করলে, তাবিজ মাদুলিও তো কত পড়লাম, কিন্তু একটা বাচ্চাও কোলে এলো না। তবু মা না হওয়ার জ্বালা ভুলেছিলাম, কিন্তু বাবা এসে সব ওলট পালট করে দিল। পরের ছেলেকে বুকে আঁকড়ে। চুপ করো, চুপ করো। ভগবান তো সবাইকে সবকিছু দেন না, যাকে যতটুকু দেন সেটা নিয়েই খুশি থাকতে হয়। কিন্তু আমি আর সইতে পারছি না।
বড় জ্বালা, বড় কষ্ট। ভুল ভুল করেছিলাম আমি। বড় কথাটা তুমি বলতে পারলে দিদি? আমাকে তুলে নে। ভুল করেছ? হ্যাঁ করেছি। তোর মতন মেয়ে ওইভাবেই মরা উচিত ছিল। বলতে পারলে দিদি এই কথাটা? কি অন্যায় করেছি আমি? কবরেজ মশাই রুটি যাচ্ছেন শুনে আমি শুধু বলেছিলাম আমার বিশেষ পরিচিতের একজনের ঘরে গিয়ে একটু শুধু তাদের খবরটা নিয়ে আসতে। আর তুই কি ভেবেছিলি কবরেজ মশাই বাচ্চা ছেলে, কিচ্ছু বোঝে না না? আর যদি কোনোভাবে ঘরের কথা বাইরে বেরিয়ে যায় যে তুই আমার নিজের বোন নস, তাহলে বিপদ হতে পারে। আমি বলছি দিদি, কবরেজ মশাই কিচ্ছু বুঝতে পারেননি। আর তুই বুঝি সব বুঝতে পেরেছিস? অন্যায় করে আবার মুখে মুখে কথা। আপনি যে কি বলেন না কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? ওই যে ওই মেয়েটা যাকে তুই পাঠিয়েছিলি, আরে দুর্গাদাস বাবুর সঙ্গে ইয়ে করতে, ও আরে ওই মেয়েটা। হ্যাঁ, জবা। হ্যাঁ। তো কি করেছে জবা? না কিছুই করেনি। শনি বলে একটা গ্রহ আছে জানিস তো? তোর জীবনে ওই মেয়েটা শনি হয়ে এসেছে, তোকে ফাঁসিয়ে ছাড়বে এই বলে রাখলো। জবা আবার কিচ্ছু করতে পারবে না। আমি ওকে একটা লক্ষণের গন্ডি কেটে দিয়ে এসেছি, ও কাউকে কিচ্ছু বলবে না। তোর লক্ষণের গন্ডি ফাঁক করেও এখানে গলে এসেছিল। কি বলছেন? জবা মন্দিরে এসেছিল? হ্যাঁ, মায়ের পায়ে জবা। সুবোধের প্রতি আমরা কিন্তু অবিচার করলাম। আপনি কি বলছেন দুর্গাদাস মশাই? জমিদারির আয় বাড়ানো কি অবিচার? যে জমিদারির এতকাল নুন খেয়েছি তার গুণ গাইব না? বটেই তো। আমি জানি দুর্গাদাস বাবু আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, অপরের কষ্টে আপনার হৃদয় কাঁদে, কিন্তু জমিদারি চালাতে গেলে তো একজনের চোখের জল দেখলে চলে না, সবার কথা ভাবতে হয়। আমিও ঠিক এই কথাটাই ওই দুর্গাদাস মশাইকে বোঝাবার চেষ্টা করছিলাম, কিন্তু উনি আমার কথাটা ঠিক বুঝতে পারলেন না। মানে আমি হয়তো ঠিক বোঝাতে পারলাম না। মশাই, আগে আপনি ওই যাকে ইজারা দিয়েছেন তাকে বলবেন যেন সময় মতো তহবিলে খাজনা জমা করে দেয়। মৈত্র মশাই, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা তো আমার নৈতিক কর্তব্য, কিন্তু শুধু আমার দুঃখ একটাই যে দুর্গাদাস মশাই আমাকে বড্ড ভুল বুঝলেন। না না না, উনি আপনাকে ভুল বোঝেননি, উনি ওনার মতামতটুকু প্রকাশ করেছেন। আমার তো মনে হয় দুর্গাদাস বাবু আপনাকে খুবই পছন্দ করেন। মৈত্র মশাই, আমার একটা জরুরি কাজ পড়ে আছে,
যদি অনুমতি দেন তাহলে আমি আসি। অবশ্যই। বামাটা সেই মামার ঘরে গেছে, কবে ফিরবে কে জানে, কি করছে, কেমন আছে, কবে আসবে কিচ্ছু জানি না। আসলে আমি বামাকে ছেড়ে থাকতে পারি না গো। তাহলে ওকে পাঠালে কেন? যাকে ছেড়ে থাকতে পারো না তাকে তো কাছে রাখাই ভালো। ও ছেড়ে যাওয়ার আগে বুঝতে পারিনি গো, আমার মনে ও কিভাবে ছেয়ে আছে। আমিও তাই ভাবি গো, আমার পুঁটিটার যখন বিয়ে হয়ে যাবে তখন আমি দিন কাটাবো কি করে। তবে তুমি চিন্তা করো না, তোমার বাবা ঠিক সময় ফিরে আসবে। মা, দুটি ভিক্ষে দেবে? মঙ্গল হোক মা। ভগবান তোমাদের মঙ্গল করুন। এবার দুটি ভিক্ষে দাও। নিশ্চয় বাবা। কালী, কালী। কি মা? একটু চাল নিয়ে আয় না মা। আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন বাবা? বহু জায়গা ঘুরতে ঘুরতে তোমাদের এই আটলাগায় এসে পড়েছি মা। ইচ্ছে আছে তারাপীঠ যাওয়ার। যদি মায়ের ইচ্ছা থাকে তাহলে তারা মায়ের দর্শন পাবো। তারাপীঠে যেতেই হবে মা একবার। মা, একটা ব্যাপার বুঝতে পারলাম না মা। তোমার মেয়ে চালটা এনে তোমার হাতে দিল, প্রণাম দূর থেকে করলো, কেন? আসলে বাবা ও তো বিধবা, তাই তো? মা, মনটাকে বড় করো মা। সদবা বিধবা মায়ের কাছে সবই সমান। এই বিভেদ আমরাই সৃষ্টি করি। তার মানে মায়ের আদেশ আমরাই অমান্য করি, তাকে অশ্রদ্ধা করি, তাই না? আপনি যে কথা বললেন তা সত্যি আমার মনে থাকবে। এরকম কথা যদি আরো শুনতে পেতাম তাহলে হয়তো আমাদের মনটাই অন্যরকম হতো। তোমার ছেলে ঘরে নেই, তাই তোমার মনটা খুব খারাপ, তাই না মা? আপনি আপনি কি করে জানলেন বাবা? এখন তোমার ছেলে কয়েকদিনের জন্য বাইরে আছে। যদি সত্যি কোনোদিন একেবারে চলে যায় তখন তুমি থাকবে কি করে মা? বাবা আমাকে ছেড়ে চলে যাবে? না না, সে আমি সহ্য করতে পারবো না। সেরকম দিন আমি আসতেই দেব না আমার জীবনে। একটুও চাল নেই। কাল থেকে বলছি ধান ভাঙিয়ে আনো, কোনো কথা কানেই ঢোকে না। মামি, মামি। কিরে, জানো তো কাল রাত্রিরে একটা ভাম এসেছিল। মা বলে ভাম নাকি ছোটদের মেরে ফেলে।
তুই স্বপ্ন দেখেছিস। ভামেলে আমি জানতে পারতাম না? আমি তো তোর পাশেই শুয়েছিলাম। না গো, স্বপ্ন নয়, আমি স্পষ্ট দেখলাম। কি ভয় করছিল আমার। ধুর, আমি বিশ্বাস করি না। আর ভয় কি? তোর মামি আছে না? মামি? সূর্যি মাথার উপর উঠে গেছে? হ্যাঁ, উঠেছে তো। কেন রে? না, কিরকম যেন খিদে খিদে পাচ্ছিল। আহারে, খিদে তো পাবেই। আমার সব রান্না হয়ে গেছে, শুধু ভাতই হয়নি। তোর মামার যা আক্কেল, কবে থেকে বলছি ধান ভাঙিয়ে চাল ঘরে তোলো। তখন আমি কি যে করি। আহারে, খিদে তো পাবেই। খিদের আর দোষ কি বলতো? কিন্তু কাল রাতে তুমি যখন হাঁড়ি থেকে চাল বের করছিলে, তখন তো অনেক চাল ছিল। দূর পাগল, তুই ভুল দেখেছিস। কাল রাতে চাল নেবার পর হাঁড়ি তার একটুও চাল ছিল না। ভামের মতো তুমি এটাও বিশ্বাস করছো না তো? দাঁড়া, আগে তোকে বিশ্বাস করাই হাঁড়িতে চাল ছিল কি ছিল না। এই দেখ, একদম খালি, কিচ্ছু নেই। কিরে, এবার বিশ্বাস হলো? কিন্তু বড় মা যে বলেছিল চাল আছে। তোর বড় মা তো তারাপীঠে, সেখানে এখন অনেক ভক্ত, তাই হয়তো খেয়াল না করেই তোকে বলেছে। তুমি বিশ্বাস করছো না তো? কিন্তু আমি বিশ্বাস করি আমার বড় মাকে। এই নে, তাহলে তুই নিজেই দেখ। এই তো চাল আছে। চাল? তুই কি পাগল হলি না কি? কি? এটা তো চাল। কি করে সম্ভব? বড় মাকে বিশ্বাস করি।